চলুন দর্শক আবারও ফিরে যাই আজকের অতিথি অভিনেতা রিয়াজ রাজের কাছে। নতুন জীবন শুরু করেছেন সম্প্রতি, সেই জন্য শুভকামনা জানাচ্ছি। সেই যাত্রাটা শুনবো, নতুন জীবন কেমন যাচ্ছে? জানুয়ারির 24 তারিখে হচ্ছে নতুন জীবনে পা রাখি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষটা আমি আমার জীবনে পাইছি, এই মানুষটা সুন্দর, মানে আমার চোখে অনেক সুন্দর। সে তার মন মানসিকতা সুন্দর, যে কারণে জার্নিটা খুবই ভালো, খুবই চমৎকার। শুভকামনা ভাইয়া, নতুন জীবন সুন্দর হবে, সুন্দর হোক আর সেই কামনা। ভাইয়া, নাটকের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা যেটি বলছিলাম, এই শুরুর যাত্রাটা জানবো, গল্পটা জানবো, কিভাবে নাটকের সাথে শুরুটা? গান করতে পছন্দ করতাম, ওই জায়গা থেকে একদিন হচ্ছে উত্তরাতে শুটিং দেখি মোশাররফ করিম স্যারের। তো ওই জায়গা থেকে হচ্ছে একটা ভালো লাগা কাজ করা যে আমি যদি অভিনয়টা করতে পারতাম, এই যে একটা ব্যাপার। তো তখনকার হচ্ছে তার সাথে একটু দেখা করার জন্য যে একটা ছটফটানি, এই যে ব্যাপারটা ওইটা ছিল। তো একদিন আর অন্য একদিন যে তার সাথে দেখা করলাম, তো তখন আগ্রহটা আরও বাড়লো। এইভাবে করেই আসলে মানে হয় না যে তারপর থিয়েটারে যোগ দিই। থিয়েটারে যোগ দেওয়ার পরে ওখান থেকেই আসলে বিভিন্ন লিঙ্ক লবিং যেগুলো হয়, এই বিভিন্ন ডিরেক্টরদের সাথে পরিচিতি, তো ওই জায়গা থেকেই মূলত আসলে শুরু হয় আর কি। আর জার্নিটা আসলে মানে শুরুটা তো আসলে সবার জন্যই কষ্টকর একেবারেই। তো ওই জায়গা থেকে আমার জন্য ডেফিনেটলি অনেক কষ্টকরই ছিল। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আশা করি সামনে আরও, যেহেতু ভালো লাগা ভালোবাসা এই নাটকের প্রতি, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। এর মধ্যে কতগুলো নাটকে কাজ করা হচ্ছে? 400+ নাটকে অভিনয় করেছেন। 2012 থেকে কাজ করে যাচ্ছেন এবং মঞ্চের সাথে একটা জড়িত ছিলেন বললেন, সে মঞ্চের অভিজ্ঞতা কেমন ছিল? মঞ্চের আমি হচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের সাথে আছি, আর এটাতে হচ্ছে আমাদের ডক্টর ইনামুল হক স্যার ছিলেন চেয়ারম্যান, উনি তো চলে গেছেন, তো এখন লাকি ইনাম আপা আছেন। তো মঞ্চটা আসলে মানে একটা অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ ওখান থেকে বেসিকটা তৈরি হয়, কথা বলা, সাহস, সব কিছু মিলিয়ে মঞ্চটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ অনেকগুলো শো করছি, তাতেও প্রায় 50টার মতন বাংলাদেশ জাতীয় নাট্যকলা শিল্প ইতে। তো ওই জায়গা থেকে মঞ্চটা বলবো যে প্রত্যেকটা শিল্পীর করা উচিত আমার মনে হয়, কারণ এখান থেকে যত বড় বড় লিজেন্ড বলি আমরা, মোশাররফ করিম ভাই, চঞ্চল চৌধুরী, অপি করিম আপা, মানে এরকম অসংখ্য, ইভেন আমাদের আবুল হায়াত স্যার, উনিও তো মঞ্চের সাথে, সবারই আসলে মঞ্চটা করা উচিত আমার কাছে মনে হয়। তো এই জন্য আছি মঞ্চের সাথে, এখনও আছি, যতদিন থাকবো মিডিয়াতে আশা করি চেষ্টা করবো আর কি মঞ্চের সাথে থাকার। অনেক অভিনয় শিল্পী আসছেন বা আছেন যাদের আসলে মঞ্চ থেকে যারা উঠে আসেননি, তো তাদের ক্ষেত্রে আপনার কি মনে হয়? হয়তো নাটক দেখে দেখে হয়তো তার ভিতরে মানে অভিনয় করার যে ব্যাপারটা আছে এটা হয়ে গেছে, এবং করতে করতে যেটা হয় যে প্রত্যেকটা মানুষই তো আসলে করতে করতেই সব জিনিস শিখে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সে, তার কথা বলবো যে মানে মঞ্চ না করেও ইয়ার্সে সে হয়তো এইভাবেও শিখতে পারে, অথবা মুভি দেখে, বিভিন্ন রকম ওয়ে তো আছে, এবং বই পড়া। 4 শতাধিক নাটকে কাজ করা হয়ে গেছে ইতোমধ্যে। তো সেক্ষেত্রে যাত্রাটা বুঝতেই পারছি যে একদম দীর্ঘদিনের। সেক্ষেত্রে কি পারিবারিক সহযোগিতা বা সাপোর্ট যেটা বলি, এবং নতুন জীবন সঙ্গী তিনি কতটা সাপোর্টিভ আপনার কাজের বিষয়ে? প্রথমে পারিবারিকভাবে আসি। পারিবারিক বলতে আমার বাবা আসলে উনি হচ্ছে ধার্মিক, বিশেষ করে এটা একেবারেই পছন্দ করেন না আচ্ছা, শুরুর দিক থেকে। তো যেটা না লুকিয়ে করা, যেটা না জানিয়ে, তো এইভাবে করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। তখন যখন জানতে পারলো, তখন মোটামুটিভাবে বাসা থেকে খুব রেস্ট্রিক্টেড। তারপরেও আসলে এই জায়গাতে যে ভালো লাগা ভালোবাসার ব্যাপারটা হয়ে গেছে, তো ওই জায়গা থেকে আসলে মানে যতই ছেলে তো ঘরে তো আর তালা বন্ধ করে রাখতে পারে না, তো ওই জায়গা থেকে করছি আর কি। মানে এইভাবে করতে করতে একটা সময় গিয়ে যখন এলাকার মানুষজন বলে যে আপনার ছেলের নাটক দেখছি, তো এইভাবে করে তারপর হয়তো দুই একটা পত্রিকায় যখন নিউজ আসলো বাই করা, তো তখনকার আব্বুর হয়তো একটু ভালো লাগা তৈরি হইলো। তো এখন গিয়ে হচ্ছে যেটা হচ্ছে সে এটাকে এনজয় করে, তা এবং যেটা হচ্ছে যে দেশে দেখতেছে যে আমি আসলে যে নামাজ পড়ার ব্যাপারটা, এটাও কন্টিনিউ করছি। তো এই জায়গা থেকে নাটকটা সমস্যা হয় না, মানে এটা বলতে পারেন যে এটা আমার একটা হবি, প্লাস এটা আমার এখন তো কর্ম, এছাড়া আমি আসলে অন্য কিছু করিও না। তো যে ওই জায়গা থেকে বাধা বিষয়টা এখন আর নেই, এখন তারা খুব এনজয় করে, তাদের সাপোর্ট পাচ্ছি। আর সহধর্মিণী
তাকে প্রথমেই বলেছি যে আমি আসলে এবং সে তো দেখছে যে তুই এতগুলো নাটকের সংখ্যা যখন কথাবার্তা হয় আর কি, আমাদের আসলে অ্যারেঞ্জমেন্টস। আচ্ছা। তো ওই জায়গা থেকে কথাবার্তা যখন হয়েছে তখন আমি তাকে ডিরেক্ট বলছি, দেখো আমি এইটাকে পছন্দ করি, আমি এটাকে ভালোবাসি, তো ওই জায়গাতে হচ্ছে আমাকে এইটাতে কোনোভাবে বাধা দেয়া যাবে না। তো সে এক কথা বলছে, না আমি তো বাধা দিব না, তারও এটা আসলে পছন্দ হয় না, যে অনেকেরই আছে যে একটু শাই ফিল করা, যে বিভিন্ন কোয়ার্টিস্টের সাথে, বা মানে অনেক সময় অনেক আছে যে আমার কলিগরা, মেয়ে কলিগ যারা আছে ওরা হয়তো অনেক সময় ফোন টোন দেয়, মেসেজ করে ভাইয়া কি অবস্থা গেছে। তো ওই ব্যাপারটা হচ্ছে ও কখনোই হচ্ছে এই ব্যাপারটাতে কখনো মানে রাগ হয় না, ও সবসময় অ্যাপ্রিসিয়েট করে, যে ও ভেবেই নিচ্ছে যে এটা আমার কাজ, এবং আমাকে সাপোর্ট করে। এটা হলো সবথেকে বড় ব্যাপার। শিল্প চর্চার ক্ষেত্রে অনেক বড় প্রাপ্তি যে পার্টনার সাপোর্টিভ। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার জন্য অনেক বড় পজিটিভ। নাটকের পাশাপাশি আপনি অন্য কোনো প্রফেশন বেছে নেননি, তার মানে জীবিকার যে বিষয়টি সেটি পুরোপুরি নাটকের উপর নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে আসলে স্ট্রাগলটা কি রকম? আমরা তো সাপোর্টিং ক্যারেক্টার, তো অনেকেই আছেন আমার সাথে, অনেকেই আছেন। সেই ক্ষেত্রে যখন যে ডিরেক্টর আসলে যে গল্পের প্রয়োজনে যাকে দরকার হয়, সেই ক্ষেত্রে আমাকে বা আদার্স যারা আছেন তাদেরকে কল দেন। তো জায়গা থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোভাবেই যাচ্ছে। একটু স্ট্রাগল তো আসলে করতেই হবে, কারণ এই জায়গাটাই হচ্ছে আসলে যেটা হয় যে একদিনে কিছু পাওয়া যায় না, এটার জন্য অনেক ধৈর্য ধরতে হয়। তো চেষ্টা করছি, ধৈর্য ধরছি, ইনশাআল্লাহ হয়তো একদিন অনেক বড় কিছু হবে। নাটকের তো প্রথমে গল্পটা আপনার কাছে আসে, তো গল্প পাওয়ার পর আসলে কিভাবে নিজেকে প্রস্তুতিকরণটা কি রকম থাকে? এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যখন স্ক্রিপ্টটা পাই, আমরা গল্পটা পাই, তখন হচ্ছে এটা পড়ি অনেকবার। আমি চেষ্টা করি 2-3 বার হচ্ছে পুরো স্ক্রিপ্টটা। এরপরে হচ্ছে নিজের যে ক্যারেক্টারটা আছে ওইটাকে অনেকবার ট্রাই করি, কিভাবে একটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করি আর কি, যে মানে কিভাবে একটু ব্যতিক্রম করা যায়। তো ইনশাআল্লাহ মানে যাদের সাথে কাজ করি তারা সবাই খুবই সাপোর্টেড, বিশেষ করে আমাদের মোশাররফ করিম স্যার। উনি তো আসলে ওনার কথা বললে আসলে শেষ হবে না, উনি এত ভালো। এবং প্রথম আমি কিছুদিন আগে একটা বাবুকুন্ডা বাতাস নামের একটা নাটকে অভিনয় করছিলাম, সেটাতে হচ্ছে প্রথম যখন খুব নার্ভাস, এত বড় ক্যারেক্টার, তো কি করব এরকম একটা ব্যাপার ছিল। আগের দিন রাত্রবেলা বলতে গেলে যে ঘুমেই হয় নাই, আর এত বড় একটা লিজেন্ডের সাথে কাজ করা এটা একটা অনেক বড় প্রাপ্তি। তো ওই জায়গা থেকে যখন তার কাছে গেলাম, আসলে ওনাকে আমি মামা বলি, কারণ আমার ফ্রেন্ডের মামা। ওই জায়গা থেকে আমি বললাম, মামা আমি একটু নার্ভাস, আপনার একটু হেল্প চাই, আচ্ছা এই ডায়লগগুলো একটু দেখেন না কিভাবে দিলে। তো উনি আমাকে একটু মানে ধরাই দিল, এবং যেটা করলো যে গল্প করলো আমার সাথে। গল্প করার পরে এত ইজিলি, মানে এত সুন্দরভাবে সিন হয়েছে যে অন্যদের তুলনায় যে মানে হয় না যে কাজ করতে গেলে একটু শাই ফিল করা, কনফিডেন্সটা মানে এত বড় ক্যারেক্টার, এবং শুরুটাই মানে হয় না একদম শুরুটাই, প্রথম সিনটাই ওনার সাথে এমনভাবে জমছে যে আমাকে আর পিছে ফিরে তাকাইতে হয় না। পুরো নাটকটা জুড়ে ওনার, এবং সবথেকে বেশি সিন ওনার সাথে ছিল আমার। অন্য যারা আমার মনে হয় যে আমি যদি 150 সিন করি তার ভিতরে মনে হয় 120টাই ওনার সাথে। এবং নাটকটি বাংলা ভিশনের পর্দায় প্রচারিত হতো। জি, এই যে বলছিলেন মোশাররফ করিমের মতো লিজেন্ডদের সান্নিধ্য পাচ্ছেন, এই যে গুণী ব্যক্তিদের সান্নিধ্য পেয়েছেন বা পাচ্ছেন, সামনেও পাবেন, এটি আসলে কেমন অনুভূতি হয়? এইটা অনুভূতিটা আসলে ওনাদের কাছ থেকে তো শেখার, আমাদের বয়সটা হচ্ছে শেখার। তো ওই জায়গা থেকে যতই ওনাদের সাথে মিশি ততই শেখার চেষ্টা করি, ইনশাআল্লাহ শিখতেছি। আর চেষ্টা করি সবসময় যে ওনাদের যদি হয় যে যখন ডিরেক্টররা বলে যে এই নাটকটাতে অমুক আছেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন শুনি যে এরকম গুণী মানুষগুলো আছেন, তখন একটু মনের ভিতরে একটু মানে ভালো লাগা তৈরি কাজ করে, যে না আজকে ওনার সাথে কাজ করব, ওনার কাছ থেকে কিছু শিখতে পারবো, এই যে একটা ব্যাপার থাকে। এমন কোন চরিত্র আছে যে এই চরিত্রে আসলে কাজ করার ইচ্ছে ছিল বা ইচ্ছে আছে কিন্তু এখনো সেটি আসলে পূরণ হয়নি? কম চরিত্রই আছে যে করা হয়নি, তার ভিতরে এখনো 3টা চরিত্র এখনো আমার সাথে মানে হয় নাই, করা হয়ে ওঠেনি। সেটা হচ্ছে একটা হচ্ছে নাপিতের ক্যারেক্টার, এটা আচ্ছা, আর একটা হচ্ছে সুইপার, যেটা বলি আমরা সুইপারের ক্যারেক্টার। আর হিরো আসলে এটা তো আপেক্ষিক ব্যাপার, আমি আসলে হিরো হতে চাই না, কিন্তু মেইন ক্যারেক্টারে হয়তো গল্পের সাথে মানে যেটা আমার সাথে যায় আর কি, এরকম কোনো একটা গল্প এইভাবে করার ইচ্ছা আছে।
এমন অনেক চরিত্র থাকে যেটা হিরোকে ছাপিয়ে আসলে দর্শক মহলে জনপ্রিয়তা আমি পেয়ে ওইটার যায়। কথাই বলছি যে ওইরকম কোনো একটা কাজ আমি করতে চাই। একই চরিত্রে একই মুখ দর্শক দেখছে এবং কোনো একটা চরিত্রে জনপ্রিয়তা পেয়ে গেলে সেই একই চরিত্রকে দেখতে পাচ্ছে এবং একই মুখ। সেক্ষেত্রে পরিচালক বা আমাদের দর্শকদের ভূমিকাটা আসলে কতটুকু? প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তার কথা বলা, তার চলাফেরা, তার স্টাইল। তো একই চরিত্র হয়তো এরকম হয় যে হ্যাঁ এই সেম, যেমন ফ্রেন্ডের ক্যারেক্টার আসলে করতে গেলে তখন কি করার থাকে ফ্রেন্ডের, চেষ্টা করি তখন একটু মানে ঘুরে ফিরে কিভাবে কি করা, ঘুরে ফিরে আসলে অনেকগুলো কাজ করলে যেটা হয় যে একই প্যাটার্নটা চলে আসে, নিজেকে ভাঙার সুযোগটা সেখানে একটু কমই থাকে। সেই ক্ষেত্রে হয় কি এই যে বললাম যেমন একজন সুইপার, একজন নাপিত, মানে এই ধরনের ক্যারেক্টারগুলো না একটু আসলে ব্যতিক্রম, কারণ এক একটা নাপিত এক এক রকম, এক একটা সুইপার এক এক রকম। তো এরকম ক্যারেক্টার পেলে ভালো হয়, কিন্তু ফ্রেন্ডের ক্যারেক্টারগুলো আসলে করতে অনেক কিন্তু করতে হয় আর কি, কিছু করার নেই। কোনো ক্যারেক্টার করতে খুব মজার কোনো সিন যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? সবথেকে বেশি হচ্ছে বাউকুন্ডা বাতাসে। আসলে ওইটাতে কারণ হচ্ছে যে ওইটার কথা বলা, ওটা নর্মালি যেভাবে আমি আপনার সাথে কথা বলি ওইটা আসলে এইভাবে কথা বলা না। আমার চরিত্রটা হচ্ছে ওই জায়গাতে পরাণ, আমার চরিত্রের নাম, আর আমি একটা হিন্দু ফ্যামিলির। তো ওই জায়গাতে হচ্ছে আমি এরকম, যেমন লাদা ভাই তোমালে না এত কথা কইতে ইচ্ছা করতে, এই যে একটু বাজাই কথা বলা, একটু নাকে বাজাই এবং কি বলে একটু তোতলা। হ্যাঁ, তো এটাতে হচ্ছে এই ক্যারেক্টারটা আমি খুব এনজয় করছি। হ্যাঁ, নতুন প্রজন্মের এখন অনেক মুখ আমরা পাচ্ছি, তো সেক্ষেত্রে আসলে কেউ যদি আসতে চায় নাটকের অঙ্গনে, ঠিক কি পরামর্শ থাকবে অভিনেতা হিসেবে? আমি বলবো যে থিয়েটার, তাকে অবশ্যই থিয়েটার করতে হবে। আসলে মানে আমরা যেমন হয় যে নাচ করতে গেলে তো নাচ শিখি, গান করতে গেলে গান শিখি, অনেকেই বলে যে অভিনয়টা মানে দাঁড়াইলে হয়ে যায়, এটা একদম ভুয়া কথা। তো ওই জায়গা থেকে অবশ্যই তাকে হচ্ছে থিয়েটার করে আসা উচিত, কারণ এটা আসলে অভিনয় শেখার একটা মাধ্যম এবং পরিপাক্য যাকে বলে, এটা হচ্ছে থিয়েটারটা তাকে ওইভাবেই করে, যদিও আমরা এখনো শিখছি। ভাইয়া, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। আমি একজন ভালো অভিনেতা হতে চাই, সেটা হিরো না শুধুমাত্র, যেমন যদি ওইভাবে বলি, যেমন তারেক আনাম স্যার আছেন, শহীদুজ্জামান সেলিম ভাই স্যার আছেন, উনি আছেন, তারপরে হচ্ছে এই যে আমাদের লিজেন্ড মোশাররফ করিম আছেন, মানে ওনার মতন হচ্ছে একজন ভালো অভিনেতা হতে চাই, এছাড়া আর কিছুই না। শুভকামনা ভাইয়া, সামনের দিন আরো সুন্দর হবে এবং নতুন জীবন শুরু করেছেন সেটার জন্য আবারও শুভকামনা। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আপনারা নাটক দেখলেই হচ্ছে আমরা অভিনয় করে হচ্ছে তৃপ্তি পাই, যে কারণে ওই আবারই বলা যে আপনারা নাটক দেখুন। আর থ্যাংক ইউ সো মাচ বাংলা ভিশনকে আমাকে ডাকছেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক সিনক্লেয়ার লুইসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এই দেশের একটাই সমস্যাটা হলো সবাই এই দেশের একটাই সমস্যা বলে কথা শুরু করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।